ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফিরছি আলোচনায়, স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আলোচনা মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করি। জেনে থাকবেন যে বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মিনিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নতুন সরকার আসার পর ভালো হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি, পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে। কিন্তু এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক এবং খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালো যুবদল নেতা। এটা তো নিয়মিত, এটা তো খুব অস্বাভাবিক কোনো ঘটনা বলে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। বিচ্ছিন্নভাবে প্রতিদ্বন্দ্বীরা সেই ইউনূসের আমলে হোক, হাসিনার আমলে, এটা হচ্ছে, এটা হবেই। আমাদের এই দেশের যে রাজনীতির কাঠামো, আইন, বিচার, সমাজ কাঠামো সবকিছু মিলায় এই ধরনের ঘটনা খুব অস্বাভাবিক না যে বিএনপি সরকার আসা মাত্রই একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। এগুলো চলছিল, এখনো চলছে। এগুলিকে কতটা নিয়ন্ত্রণে আনা যায়, পুরোপুরি নির্মূল করা যাবে না, এটা হলো বাস্তবতা। যে আমরা যতই কথা বলি না কেন, হঠাৎ করে দেখি যে নরসিংদীর ঘটনা নিয়ে জামাতের আমির থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য দেওয়া শুরু করছে, মনে হচ্ছে যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা আর কখনো ঘটেনি। পুলিশ তো সাথে সাথে অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার করছে, আর কি করার আছে। 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে দেখলাম হাসনাত আব্দুল্লাহ। তো 24 ঘন্টার আগে তো পুলিশ তো তার নিয়মেই করছে, এবং কোথাও তো আমি দেখছি না যে বিএনপি নেতাদেরকে ছাড় দিচ্ছে, কোথাও তো না। বরং হ্যাঁ, কিছু ঘটনা, একটা ঘটনা খুবই আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আইন শৃঙ্খলা যে মব তৈরি করা হয়েছে, উপদেষ্টা বের হওয়ার সময় তাকে ঘাড়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করা বা করেছে হয়তো, এইটা খারাপ। কিন্তু বাকি সারা বাংলাদেশের আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই কাঠামোর, যেটা ক্ষমতার কাঠামো, দখলদারিত্বের কাঠামো, এই কাঠামো কি রাতারাতি পরিবর্তন হবে? পরিবর্তন তো হবে না। এখন ব্যাপার হচ্ছে যে সরকার এগুলির ব্যাপারে অ্যাকশন নিচ্ছে কিনা, গ্রেপ্তার করছে কিনা। তো এখন পর্যন্ত যে 8-10 দিনের সরকারের মধ্যে তো দেখা যাচ্ছে হ্যাঁ গ্রেপ্তার করতেছে। বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে তো ঠিকই গ্রেপ্তার করছে, জেলের মধ্যে ঢুকাই দিচ্ছে। এখন ভালোর তো শেষ নেই। এখন সামান্য আমরা যদি বৃষ্টি পড়লো আর সাথে সাথে বললাম যে এরকম মহাপ্লাবন কেন, বৃষ্টিকে মহাপ্লাবনের সাথে তুলনা করা ঠিক হবে না। এগুলি এখন শুনলে প্রথম মনে হবে যে আমি বিএনপি দালালি করছি। দালালি না, যখন সময় আসবে সমালোচনা করার ঠিকই সমালোচনা করব, কিন্তু সব সময় যে কোনো ঘটনায় একেবারে ওটাকে মুখ্য করে বড় করে তুলে ধরার মধ্য দিয়ে এক ধরনের সমাজের মধ্যে আতঙ্ক তৈরি করা, এটা সাংবাদিকতার কাজ না। এটাই হচ্ছে আমার মতামত। জি মাসুদ কামাল, একই প্রশ্ন আপনার কাছে। যেমনটি মোস্তফা ফিরোজ বলছিলেন যে আমাদের দেশে আসে যে রাজনৈতিক কাঠামো ওয়ান ফাইন মর্নিং আসলে ঠিক করা যাবে না। না, এখনো রাজনৈতিক কাঠামোর মধ্যে ঝামেলাটা কোথায় আমি বুঝতে পারছি না। আপনি পার্টিকুলার কোন ঘটনা দিয়ে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে ঝামেলাটা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। একটা জিনিসকে আমি বলি, এই গভর্নমেন্ট এসেছে এখনো 10 দিনও হয়নি। তারা 17 তারিখে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, আজকে হলো আপনার 27 তারিখ, 10 দিন বলতে পারি। এই 10 দিনের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো কিছু ইতিবাচক, কিছু কিছু হয়তো সন্দেহজনক, এবং কিছু কিছু নেতিবাচক আছে। বাট এটাও আবার পার্সন টু পার্সন ভ্যারি করে। কিছু জিনিস আমার কাছে নেতিবাচক, কিছু জিনিস আপনার কাছে ইতিবাচক মনেও হতে পারে। তো তারপরেও যে জিনিসগুলো আমার কাছে নেতিবাচক, সেগুলোর সংখ্যা ইতিবাচকের তুলনায় খুব বেশি, তা কিন্তু আমার কাছে মনে হয় না। আমি কয়েকটা ঘটনার কথা বলি আপনাকে, যেগুলির ব্যাপারে তারা অ্যাকশন নিয়েছে, আবার কিছু ক্ষেত্রে অ্যাকশন নেয়নি। যেমন মোস্তফা ফিরোজ ভাই যে কথাটা বললেন যে বরিশালে আপনার আইনজীবী সমিতির সভাপতি উনি আদালতে ভাঙচুর করেছেন, এরকম ভাঙচুরের ঘটনা কিন্তু আগে আমরা একদম দেখিনি তা কিন্তু না, অনেক দেখেছি। আদালতে অনেক কিছু হয়েছে, উকিলরা করেছে, এবং আগে দেখেছি যে আইনমন্ত্রী দুই পক্ষের মধ্যে একটা মিলমিশ করার চেষ্টা করেছে যে আমরাই তো, এগুলো বলেছে, আমরা আনিসুলকে এগুলো বলতে শুনেছি। কিন্তু এবার কিন্তু আমরা তা শুনিনি। এবার তাকে পরের দিনে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারের পর তাকে জামিনও দেওয়া হয়নি। এখন এই যে ঘটনাটা, এটা হলো একটা উদাহরণ। আমি মনে করি এই ধরনের উদাহরণ যখন একবার ঘটাবেন আপনি,
তখন এই ধরনের অপরাধ আর দ্বিতীয়বার হয়তো করতে যায় তারা একটু চিন্তা করবে। এই কথাটা বললাম কেন, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি হয়েছে, বিভিন্ন জায়গায় মব হয়েছে, কিন্তু মবের কোনো বিচার হয়নি। যারা মব করেছে তাদের বিচার হয়নি, যাদের বিরুদ্ধে মব করা হয়েছে তাদেরকে জেলে আটকানো হয়েছে। এরকম কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার সময় দেখেছি, এবং ওগুলো দেখেছি বলেই কিন্তু আবার দ্বিতীয় বা তৃতীয়বার মব হইতে মব করতে মবকারীরা উৎসাহ বোধ করেছে। হিসাবটা না এখানে, যে যখন আপনি একটা বিচার করবেন, যখন একটা প্রশাসনিক ব্যবস্থা নেবেন, যখন একটা আইনগত ব্যবস্থা নেবেন, ওই ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অপরাধগুলি ধীরে ধীরে যারা অপরাধ করতে চায় তাদের মধ্যে এক ধরনের সতর্কতা তৈরি হয়। সেই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকার আমলে একেবারেই ছিল না। হবিগঞ্জের কথা খেয়াল করেন, একটা ছেলে ওসির সামনে দাঁড়িয়ে পায়ের উপরে পা তুলে বলতেছে আমরা একজন এসআই কে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, থানা পুড়িয়ে দিয়েছি। তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তাকে রাতের বেলা কোর্ট বসে তাকে আবার ছাড়িয়ে দিতে হলো। তো এই ধরনের ঘটনা এখন করতে পারবে? দেখেন না কাউকে বলে করতে পারে কিনা। আর যদি করেও তাকে ওই সঙ্গে সঙ্গে ওই রাতের বেলা কোর্ট বসে তাকে ছাড়ানো সম্ভব হবে? তো এই জিনিসগুলো কিন্তু এক্সাম্পল যদি তৈরি হয় তাহলে মনে করেন ইতিবাচক দিক। আবার কিছু কিছু ইতিবাচক দিক আছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আশা করবো, এখনো আশা করি যে এখনো তো সময় আছে, হয়তো এই ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত দেবে অথবা একটা বক্তব্য দেবে। কারণ যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়াটা, এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য মনে হয় না। যে প্রক্রিয়ায় সরানো হয়েছে আমার কাছে এই প্রক্রিয়াটা ভালো লাগে। যাকে নিয়েছে তার একটা সরকারের রিস্ক, কিন্তু যে প্রক্রিয়াটা হয়েছে এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে গ্রহণযোগ্য নয়। অথবা ধরেন আপনার 6টা সিটি কর্পোরেশনে সরকারি দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক বানানো, এবং এটাও আমার পছন্দ হয় নাই। কিন্তু এখানে সরকারের ব্যাখ্যা থাকতে পারে, সরকার যা করবে তারাই পরবর্তীতে ফলাফল ভোগ করবে। তো সব মিলিয়ে আমি মনে করি 10 দিনের মধ্যে এখনই কোনো মন্তব্য করার আসলে সময় আসেনি, আরেকটু অপেক্ষা করতে হবে। জি মোস্তাফিজ ফিরোজ, বিরোধী দলের নেতারা বলছিলেন যে সরকারি দলের নেতাদের কথাবার্তা উস্কে দিচ্ছে অপরাধ। ওনারা যে অপরাধগুলি করছে সেগুলির বিচার কে করবে? 18 মাস ধরে তো তারা ইউনূস সরকারের মানে ছায়া সরকার হিসাবে বা বলা যায় যে তারাই সরকারটা চালাইছে। এই যে মববাজির কথা আমরা বারবার বলছি, এই মববাজির পিছনে ইন্ধনদাতা কারা? গত 18 মাসে যে পরিমাণ মব হয়েছে সেই মবের ভিডিও চিত্রগুলি যদি নিয়ে অনুসন্ধান করা যায়, সেখানে কোন দলের ছাত্র কর্মীরা অ্যাক্টিভ ছিল? সেই প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে যমুনা, শাহবাগ, বিভিন্ন প্রান্তে প্রান্তে যে মবগুলি করছে, কারা করছে? তাদেরকে ধরা হচ্ছে না কেন? বরং এখন তো দাবি তোলা উচিত শুধু 15 বছরের অপকর্ম, দুঃশাসন না, গত 15-18 মাসে যারা মববাজি করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই আইনের আওতায় আনতে গেলে তো অনেকের গায়ে হাত পড়বে, তখন কি হবে? আমি তো মনে করি যে এটা একটা কৌশল, যে ডে 1 থেকে তারা এমন বিরোধিতা শুরু করছে যাতে তাদের দিকে মানে হাত না বাড়ায়। বাড়াইলেও জনগণ মনে করে যে ও আচ্ছা তারা প্রতিবাদ করতেছে, এই জন্য তাদেরকে ধরা হচ্ছে। গত 18 মাসে আমরা কেন নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম? গত 18 মাসে কেন আমরা মবতন্ত্রের কারণে আতঙ্কিত ছিলাম? কারা করছে? বিএনপি করছে। বিএনপি করলে বিএনপির যে সমস্ত নেতা কর্মী হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক, যদি জামাত করা হয় জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, যদি এনসিপি করা হয় তাদের বিরুদ্ধে করা হোক। আমরা তো চোখের সামনে এগুলি দেখছি, তো এগুলি তো ভিডিও চিত্র পুলিশের কাছে আছে। বরং এইগুলির ব্যাপারে একটা কমিশন করে তদন্ত করা উচিত, যে কোন কোন উপদেষ্টারা উস্কায় দিছে, কোন কোন প্রধান উপদেষ্টা প্রেস সচিবের দপ্তরে বসে যারা মববাজিকে উস্কায় দিছে তাদেরকে ধরা দরকার। গত 18 মাসের কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ ছিল? বরং সেইগুলির 10 দিনের এই সরকারকে মূল্যায়ন করা যাবে না, 10টা মাস আসুক তখন মূল্যায়ন করা যাবে। কিন্তু যেটা ঘটে গেল সেই ঘটনার আমরা বিচার চাই, প্রত্যেকটা ঘটনার বিচার চাই। কারণ বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, মবের কারণে একটা রাজনৈতিক দলের কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তো এগুলিরও তো বিচার হওয়া উচিত। যে মাসুদ কামাল, বিরোধী দলীয় নেতাদের কথা অনুযায়ী যে বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। মানে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু সেটা কতটুকু বিঘ্নিত হচ্ছে। দেখেন, আমরা যখন বিঘ্নের কথা বলবো সেটা হলো যে কোনো একটা ঘটনা প্রেক্ষিতে বলবো অথবা কোনো একটা সময়ের সঙ্গে তুলনা করে বলবো। এখন জনগণের নিরাপত্তা কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অতটুকু নিরাপত্তা ছিল তার চেয়ে কম? আগে আপনি এই প্রশ্নটা জবাব দেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা সাধারণ মানুষ, আপনার বাড়িতে জিজ্ঞেস করেন না, আপনার বাড়ির যে নারী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি ঘরের বাইরে যতটুকু নিরাপত্তা বোধ করতেন এখন কি তার চেয়ে কম নিরাপত্তা অনুভব করেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন না, জবাব পেয়ে যাবেন।
আমি তো দেখেছি আমাদের তো বাসায় মানে আমাদের মেয়েরা আছে, আমাদের বোনরা আছে তো, তাদের সাথে আলাপ করি। তো এই সরকারের সময় গত 18 মাসের থেকে কম নিরাপত্তা, অথবা বাদ দেন তার আগের যে 17 বছর তার চেয়ে কম নিরাপত্তাকে আমরা এই 10 দিনে পেয়ে গেছি। এই ধরনের অভিযোগ যারা ওঠান, আমি বলি শুনেন, হতে পারে এই সরকার খুব খারাপ সরকার হতে পারে, সময় যাক দেখি আমরা, কিন্তু 10 দিনেই আমি যদি বলে দিই যে সরকারের নিরাপত্তা নাই এই সময়ে, এটা এক ধরনের আমি মনে করি অতি সরলীকৃত এবং এটা খুবই খণ্ডিত একটা চিত্র হতে পারে। কিন্তু সেটাও বরং আমি মনে করি তাও না, এটা আসলে এক ধরনের মানে বলার জন্য বলা, ভাই এখন নিরাপত্তার অভাব নাই, এটা হয়তো বলে লাভ নেই ভাই। জি, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতি করে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। মোস্তফা ফিরোজ, অর্থমন্ত্রী বলেছেন ট্যাক্স বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করতে পারলে উন্নয়নে গতি আসবে। ট্যাক্স বাড়ালে তো এটা মানুষের উপর এটা চাপ পড়বে, ফলে কোথায় ট্যাক্সটা বাড়াতে হবে আর কোথায় মানে কমাইতে হবে এইগুলি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার যেমন একটা ভালো কাজ করছে, যে সেটা হলো 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করছে। 1,000 কোটি টাকার এই দায়টা সরকার নিয়েছে, ভালো। এটা অনেক কৃষক, প্রায় 12 লাখ কৃষক উপকৃত হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ। তারপরে কৃষক কার্ড চালু করবে, ফ্যামিলি কার্ড চালু করবে, এগুলি ভালো কাজ। এখন এইগুলির থেকে এখন টাকা মানে আয় করতে গেলে, কারণ এগুলি তো টাকা মানে আহরণ করতে হবে, তারপরে বিতরণ করতে হবে। এই আহরণের প্রক্রিয়াটা, ট্যাক্সটা যদি আবার সে সাধারণ মানুষের উপর যদি চাপানো হয়, তাহলে জিনিসটা তো আর লাভ হইলো না, কল্যাণকর হইলো না। ফলে অর্থমন্ত্রী ঠিকই বলছে, ট্যাক্স যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, মানে আমার জানা মতে একটা দুইটা মানে বিজনেস প্রতিষ্ঠান ছাড়া বাকি অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় বিজনেস হাউস, তারা কোটি কোটি শত শত কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। ওইগুলি জায়গায় মানে ঘাটটা ধরতে হবে। এখন সেই জায়গায় কি ধরা হয়? আমরা তো দেখি যে খুব দ্রুতই ক্ষমতার রাজনৈতিক পালাবদল হয়, দ্রুত ওই সমস্ত হাউসের সাথে একটা নেক্সাস গড়ে ওঠে ক্ষমতাসীনদের। এবার আমরা দেখতে চাই ওই জায়গাগুলোতে। সেজন্য বলছি যে সমালোচনার সময় কিন্তু আছে, সময় মতন আমরা সমালোচনা শুরু করবো ওইসব জায়গা থেকে, যে যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে ওই ট্যাক্স গুলি আদায় করে সাধারণ মানুষের উপর যাতে করের বোঝা চাপানো না হয়। অন্যদিকে কল্যাণমূলক যে কাজগুলো সরকার যেগুলি বলছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইগুলো যাতে ভালোভাবে মানে গিয়ার আপ করা হয়, এটাই হলো প্রত্যাশা। জি, মাসুদ কামাল, যেমনটা মোস্তফা ফিরোজ বলছেন যে সাধারণ মানুষের উপরে আসলে করের বোঝা না চাপিয়ে যারা আসলে এই যে শত শত কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদেরকে পোস্ট করা। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন, এখানে তো দ্বিমত করার কিছু নাই। আমরা তো দেখি, আপনি দেখবেন যে যেমন গত কয়েক বছর ধরে আমরা দেখলাম যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ পদ দিয়েছে কে, কি কয়েস মেয়ে নাকি এক ভদ্রলোক, উনি ভদ্রলোক মারা গেছেন, এবার যে কি হবে আমি জানি না। আগের বছর ওই যে আপনার কি জর্দার মালিক, উনি ছিলেন সর্বোচ্চ ট্যাক্সদাতা। কোথায় শাহ আলম সাহেব, কোথায় মেঘনা গ্রুপের মালিক, কোথায় কোন গ্রুপের মালিক, এরা কেউ না। ওই কয়েস মিয়া হলো গিয়া সবচেয়ে বড় ট্যাক্সদাতা। তো এখন কেন ট্যাক্স অন্যরা যাদের বড় লোক হিসেবে আমরা চিনি, তারা কেন ট্যাক্স দেয় নাই? তারা কেন 1 নাম্বার 2 নাম্বার আসতে পারছে না? এ কারণটা কি? তখন তারা সবসময় ট্যাক্স ফাঁকি দেয়, এবং তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ট্যাক্স লয়ার রাখে, এবং তারা নানা রকম ফাঁকি ঝুঁকির বিভিন্ন পথ বাতলাই দেয়। তাদেরকে ধরে না, ছোট ছোট গুলিকে ধরা পড়ে, এদেরকে আটকায় নিয়ে পরে হাহুতাশ করে যে ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বাড়াতে হবে। অর্থমন্ত্রী বলছেন, অর্থমন্ত্রী নিজে তো একজন বড় ব্যবসায়ী, উনি ঠিকঠাক মতো ট্যাক্স দেন কিনা সেটাও দেখা যেতে পারে। উনি কত টাকা ট্যাক্স দেন এটা জানার আমার খুব আগ্রহ। ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি প্রতি বছরে কত টাকা ট্যাক্স দেন, এই ফিগারটা উনি আমাদের একটু জানান না। আমরা একটু জানতে চাই যে উনি কত টাকা ট্যাক্স দেন, তাহলে বুঝবেন উনি কত বড় ব্যবসায়ী। এরকম সবাই আছে ভাই, বলার জন্য সবাই আছে, বুঝছেন, যে বাড়াইতে হবে, করতে হবে, সব আদর্শবাদী কথাবার্তা। বাস্তবে কে কেমন করেন সেটা হলো কথা। আমি সরকারকে অনুরোধ করবো, আমি আজকে একটা হিসাব দেখলাম, এই সরকারের যত এমপি আছে, এই এমপির 50% এমপি, একদম 50% এমপি
ব্যাংকের কাছে ঋণগ্রস্ত, মানে তারা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছেন 50% আর এই সরকারের মন্ত্রীদের মধ্যে 62% তারাও ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছেন, মানে তারা ঋণগ্রস্ত লোক। হয়তো ঋণের কিস্তি ঠিকঠাক মতো শোধ করেন, আবার কেউ করেন না, অথবা রিশিডিউল করেন, একটা পর্যায়ে, মানে এরা সবাই ঋণগ্রস্ত লোক। কিন্তু তো এরা কত পার্সেন্ট ট্যাক্স দেন আমার জানার খুব ইচ্ছা। এই যে টাকাটা নিয়েছেন, টাকাটা তারা ইনকাম করেন না, ইনকাম করলেই তো ট্যাক্স দিতে হবে। তো আমাদের দিতে হবে না, আমাদের কাছে হিসাব দেওয়ার দরকার নাই। ওনারা দয়া করে ওনাদের ট্যাক্সের পরিমাণটা প্রধানমন্ত্রীর কাছে জানেন না, কারণ প্রধানমন্ত্রী যতটুকু আমি চেহারা দেখেছি এই কয়েকদিনে, আমার কাছে মনে হয়েছে এই ভদ্রলোক কিন্তু শক্ত করে ধরান লোক। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি আপনার ক্যাবিনেটের প্রত্যেকটা মেম্বারকে বলেন যে আপনাদের ব্যক্তিগত ট্যাক্স ফাইলটা আমাকে পাঠান, আমি ওকে দেখতে চাই আপনারা কে কত টাকা ট্যাক্স দেন প্রতি বছর। দেখেন সব ঠান্ডা হয়ে যাবে। অথবা উনি বলেন যে যারা আমার মন্ত্রী হবেন তাদেরকে বাধ্যতামূলক ভাবে আমার কাছে, মানে ওনার কাছে, যার যার ট্যাক্স কত টাকা প্রতি বছরে দেন, রাষ্ট্রকে আপনি কি দিচ্ছেন এই তালিকাটা আমাকে একটু দেখান, আমরা একটু দেখতে চাই। আচ্ছা মাসুদ কামাল, এই যে ধরেন ট্যাক্স যে কালেক্ট করবে, আমরা তো সবসময় এটা নর্মাল একটা নিয়মেই দেখছি। আসলে নতুন কোনো পদ্ধতি কি, কৌশলে এই ট্যাক্সটাকে কালেক্ট করা যায় কিনা, বা আপনার কি মনে হয় যে গভর্নমেন্টের আসলে কি নিউ ইনিশিয়েটিভ বা পলিসি আসলে এই জায়গাটা অ্যাডপ্ট করা দরকার? ভাই কোনো পলিসি না, এই জিনিস হলো কি, চোর চুরি করবে তাকে ধরার জন্য আপনাকে প্রতিনিয়ত পলিসি করতে হবে। এটা যদি হয় তাহলে সারাদিন আপনি এটাই পিছনে সময় যান। বরঞ্চ আপনি চোরদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিন না, বিষয়টা সিম্পল। আপনি চোরদেরকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিন না, এটা খালি করেন, আর কিছু করতে হবে না। দেখবেন যে চুরি কমে গেছে। প্রত্যেকটা জায়গায় যারা ট্যাক্স ওঠান, আপনি ট্যাক্স যারা চাকরি করে, যে দেখেন তো ওদের পার্সোনাল প্রপার্টি কি পরিমাণ হয়। কেন? কারণ হলো এরা যারা ট্যাক্স উঠানোর দায়িত্ব দিয়েছেন তারা নিজেরাই তো দুর্নীতিবাদ। ট্যাক্সের চাকরি করে অথচ দুর্নীতি করে না এমন লোকের সংখ্যা সারা দেশে আপনি আঙ্গুল দিয়ে গুনতে পারবেন ভাই, এটাই রিয়েলিটি। তো আপনি ওইগুলি থামান, দুই একটাকে ধরে ফায়ার করেন, দুই একটা রুই কাছটাকে ফায়ার করেন, এরকম বাকি সব ঠান্ডা হয়ে গেছে। আর তা না করে আপনি ছোট ছোট চুনোপুটি ধরে টানাটানি করবেন, করেন, ওই কথা ফুলঝুরি উঠবে, আর কিছু হবে না। আমি তো বললাম আমাদের মন্ত্রীরা যদি প্রধানমন্ত্রীকে ফলো করতেন তাহলে দেশে অনেক অবস্থা। একটা সিম্পল উদাহরণ দিই, প্রধানমন্ত্রী বলছে না যে উনি নিজের ব্যক্তিগত গাড়ি চালাবেন, উনি গাড়ির ড্রাইভারের বেতন দিবেন এবং উনি তেল খরচ উনি বহন করবেন, বলছে তো? কেন বলছে? কেন বলছে? এতে কি রাষ্ট্রের খুব উপকার হবে? একটা এক্সাম্পল সেট করার জন্য বলছি। এক্সাম্পলটা কার জন্য? আপনার জন্য না আমার জন্য? নেতাদের জন্য। আপনার আমার জন্য না, এটা হলো ওনার অন্য অন্য মন্ত্রীদের জন্য। উনি অন্য অন্য মন্ত্রীদেরকে বলার চেষ্টা করেছেন যে এই কাজটা আমি করেছি, আপনারাও করেন। এই কাজটা করার জন্য আপনাদেরকে আমি আদেশ দিতে পারি না, কিন্তু আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করলাম, আপনারা আমাকে ফলো করেন। ওনার 60 জন মন্ত্রী ফলো করছে কয়জন? মাত্র একজন, মাত্র একজন ফলো করছে, আর বাদ বাকি কেউ ফলো করে নাই। যারা আছে কে ফলো করলো? মাসুদ কামাল, কৃষিমন্ত্রী। জি মোস্তাফিরুজ, আমরা একটু এই বিষয়ে আপনার কাছে শুনতে চাই, খুব ছোট করে, আমাদের হাতে সময় বেশি নাই। না না, অবশ্যই এটাই তো ঠিক আসল কথা, যে উনি নিজে মিতব্যয়িতা দেখাচ্ছেন। তার প্রোটোকলের সংখ্যাটা মাত্র 4টা গাড়িতে 4টা গাড়ি করছে। পুলিশের যে দুই পাশে দাঁড়াইতে হতো সেই দাঁড়ানোটা বন্ধ করছে। তো এই কাজগুলি তো উদাহরণ যে আমি নিজে সংযমী হচ্ছি, আপনারাও হন। উপর থেকে উপর যদি ঠিক থাকে তাহলে নিচে ঠিক হতে বাধ্য। উপর যদি গোলমাল থাকে তাহলে নিচে গোলমাল হবেই, এটা হলো সাধারণ নিয়ম। তো সেই নিয়মটা অ্যাপ্লাই মানে প্রধানমন্ত্রী করছেন, আরো হয়তো আমরা দেখবো সেরকম করবেন, অন্যরাও করুক, তাহলে তো হয়ে যায়। তাহলে দেখবেন যে আমরা সেটা আশা করি। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ মোস্তাফিরুজ, ধন্যবাদ মাসুদ কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গেই থাকুন।